ভয় ভেঙে সাহস করে স্যার আমি টাকা জমা দিয়ে দিলাম। হ্যাঁ, টাকা জমা দিয়ে দিলাম, ওই স্কুলের স্যালারিটা এনে ওখানে জমা দিলাম। লেডিস ফার্স্ট অলওয়েজ আমরা মেয়েদেরকে দিয়ে শুরু করি। নাদিরা আপা, আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা একটু শুনতে চাই, এবং সেইখানে নিজের বলার মতো একটা গল্প আসলে আপনাকে কি দিয়েছে? অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আজকে এখানে বসে আছি, এটা এটা আমার পরম পাওয়া বলে আমি মনে করি। শুধু আমি নয়, আমার পুরো বগুড়াবাসী এটা অনেকটাই অনুপ্রাণিত হবেন আমার মাধ্যমে। তো স্যার, আমি যে গল্পটা তৈরি করেছি এটার পিছনে আমার বাবা সৈনিক ছিলেন। তো সৈনিক বাবার আমি বড় কন্যা। আমরা কিন্তু 6 বোন। তো 6 বোনের মধ্যে আমি সবার বড়। আমার একটা মাত্র ভাই ছিল, সে মারা গেছে। তো তারপরে আমি কষ্ট বা জীবনের অনুভূতিটা কি জিনিস এটা কখনো বুঝতে পারি নাই। বিয়ে হওয়ার পরে আমার অনুভূতি হয় যে আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু আমার বিয়েটা হয়ে যায় এসএসসি পরীক্ষার আগেই, 99-এ স্যার। তো বিয়ের পরে যখন আমার এরকম অনুভূতি হইল, তখন আমি ইন্টার করার জন্য মুজিবুর রহমান মহিলা কলেজে ভর্তি হয়, এবং আমাদের একজন ইংলিশ প্রফেসর ছিলেন, ওনার কাছে আমি ইংরেজিতে টিউশনটা করি। তো উনি আবার একটা স্কুল দেন। তো তখন স্যার আমাকে অনেক ভালোবাসতেন, বললেন যে যেহেতু আমি শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছি, তুমি আমার স্টুডেন্ট, তুমি আমার এখানে আসো। আমার অনেক ভালো লাগতো স্যার। ভালো লাগা থেকে প্রায় 9 বছর আমি স্কুলে টিচারই করেছি। জি স্যার। তো তারপরে একটা সময় যখন 2টা সন্তান হয়ে গেল, তখন মনে হইলো যে যেহেতু ওটা কেজি স্কুল ছিল, সামান্য সম্মানই দেওয়া হতো। হ্যাঁ, তো তখন মনে হইলো যে আমি যেহেতু কিছু একটা করছি, ঘর থেকে বেরিয়েছি, তাহলে কেন আমি আরেকটু ভালো কিছু করব না। তখন আমি আউটসোর্সিং শিখি। হ্যাঁ, তো আউটসোর্সিং শিখে নিজে ওই যে সম্মানীটা পাইতাম স্কুলে, সেখান থেকে স্যারের সহযোগিতায় আমি কিছু লোন নিয়েছিলাম, 30,000 টাকা নিয়ে আমি একটা কম্পিউটার কিনি। কম্পিউটার কেনার পরে স্যার আউটসোর্সিং শিখে আলহামদুলিল্লাহ আমি 2 মাসে আউটসোর্সিংটা তখন অনেক ভালো একটা পজিশন ছিল। 30,000 টাকা করে 60,000 টাকা আমি ইনকাম করি, আমার কম্পিউটারের টাকাটা পরিশোধ হয়ে যায়। তো সেটাও একসময় বন্ধ হয়ে গেল, কারণ আমি ওখানে তৃতীয় ব্যক্তি ছিলাম, সরাসরি বায়ারদের সাথে আমি কথা বলতাম না। তো তারপরে স্যার আমি ফুড অ্যান্ড বেভারেজের ট্রেনিং নেই। আমাদের এই গ্রুপের একটা ভাইয়া সাদ্দাম হোসেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য এই জায়গাটাতে। উনি আমাকে বললেন যে ফ্যাশন ডিজাইন কয়েকটা 3টা গ্রেডে ট্রেনিং করানো হচ্ছে সরকারিভাবে, আপনি ওখানে করেন। আমি বললাম এটা করে আমি কী করবো আসলে। আপনি ওখানে যান, আমি অনুরোধ করছি। পরে আমি ওনার কথা শুনে গেলাম। পরে প্রতিষ্ঠান TMSS আমাদের বগুড়াতে যে আছে, উনি হোসনিয়ারা ম্যাডাম, তো ওনার ওখানে আমি গেলাম। গিয়ে যখন অফিসে সবার কাছে শুনলাম যে এই ট্রেনিংটা করতে গেলে উদ্যোক্তা হইতে হবে, আপনি কি উদ্যোক্তা হইতে পারবেন, এরকম সাহস কি আপনার আছে? তখন আমার যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এমন কোনো চিন্তা ছিল না। তো কিছু না বুঝেই আমি বললাম যে ফ্যাশন ডিজাইনে মনে মনে ভাবলাম যে ফ্যাশন ডিজাইনে করতে গেলে অনেক টাকা দরকার, যেটা এই মুহূর্তে আমি ফ্যামিলি থেকে বা কোথা থেকে সাপোর্ট পাবো না। যদি ফুড অ্যান্ড বেভারেজে করি তাহলে তো বাসায় রান্না করছি, টুকটাক যা রান্না করছি এখান থেকেই আমি কিছু কিছু করতে পারবো, তাহলে আমি এটা নিয়ে কেন না আগাই। তো ওখানেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি যে হ্যাঁ, আমি উদ্যোক্তা হব। আমি 60 দিন ট্রেনিং করি ওখানে। ট্রেনিং করার পরে 60 দিনের মধ্যে 50 দিন আমাদের রান্না করা শেখানো হয়, 10 দিন আমাদেরকে বিজনেস ট্রেনিং দেওয়া হয়। তো এই 10 দিন বিজনেস ট্রেনিং, 60 দিন যখন আমাদের শেষ হয়ে গেল স্যার, আগস্ট মাসে শেষ হয়ে গেল। তো স্যারেরা যে 10 দিন আমাদেরকে বলেছিল যে আপনি এভাবে বা আপনারা এইভাবে এগুলো উদ্যোক্তা হতে পারবেন, তাদের দেখানো পথে চলি, কিন্তু আসলে ওভাবে পজিটিভ কোনো কিছু পাই না। এমনিতে মেয়ে মানুষ, তারপরে এলাকার বউ মানুষ, গেলে ফ্যামিলি থেকে একটা পিছুটান থাকে স্যার। তো তারপরে আমি নভেম্বর মাসে আমাদের 7ম ব্যাচের শেষের দিকে যে সাদ্দাম ভাইয়ের কথা বললাম, উনি আমাকে ওখানে সেদিন একটা মিট আপ ছিল, তো আমাকে আপনার কথা অনেকবার বলেছে, কিন্তু আমার তখন মনে হতো এটা কি স্যার কি এরকম আর কি চিন্তাভাবনা হইতো। তখন বলল যে আচ্ছা, এটা বোঝার জন্য আপনাকে বাস্তবতায় যেতে হবে। তো সেদিন শুক্রবার ছিল, তারপরেও আমি গেলাম। গিয়ে দেখলাম আমাদের সেলিনা আপু সহ দিলদার ভাইয়া, জামাল ভাইয়া, মেহেরুন্নেসা দিনা আপু ছিলেন। তো ওনারা
অনেক লোকজন একসাথে। তখন আমার মনে হইলো যে এটা যদি কিছু একটা না হয় তাহলে এতজন ভাইয়া আপু কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, কেনই বা তারা এখানে আসছে। তো আলহামদুলিল্লাহ আমি সেলিন আপুকে অসংখ্য ধন্যবাদ জানাবো, বিশেষ করে যে উনি সারাদিন, সেদিন আমরা প্রায় 5 ঘন্টা একসঙ্গে ছিলাম। ওকে। হ্যাঁ, তো 5 ঘন্টাতে উনি আমাকে অনেক বেশি উৎসাহিত করে ফেলেন। তো তারপরে প্রথম মিট আপটা আমার সেদিন ছিল। পরের মাসে, প্রতি মাসেই তখন হতো, পরের মাসে যখন আবার একটা মিট আপ হলো আমি আর মিস করি নাই। মানে ওই দিনটা আমাকে এতটাই ক্লোজ করে নিয়েছিল গ্রুপটা যে কি বলবো স্যার, এটা আসলে মানে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। তো তারপরে দ্বিতীয় মিট আপে এসে সম্মেলনের আলোচনা শুরু হয় স্যার। তো ডিসেম্বরে সেটা শুরু হয়। সম্মেলনের আলোচনা শুরু হলো, তখন আমাকে সবাই বললো যেহেতু আপনি কাজ করছেন আর এটাকে যদি বাড়াতে চান তাহলে মেলা স্টল নিতে হবে, নইলে আপনার পরিচিতিটা বাড়বে না। তখন আমি ভাবলাম যে আসলে কি এটা করা সম্ভব, এটা আমি কি পারবো, এটা মানে আমি কোনোদিন এরকম কল্পনাও করি নাই যে আমি কারো সামনে দাঁড়িয়ে খাবার সেল করতে পারবো বা আমার খাবার কেউ খাবে। আমি এমন কিছু ভালো রান্না করি বলে মনে হয় না। বাসায় মাঝে মাঝে বলে যে ভালো হয়েছে, বলে ভালো হয়নি, এইটাই আর কি। তো তারপরে আমি ওখান থেকে কোনো সিদ্ধান্ত না দিয়ে চলে আসি। পরে সেলিন আপু আমাকে ফোন দেন, দিয়ে বলে যে নাদিরা আমি তোমার খাবার খাইছি, অনেক মজা, আমি বলতেছি তুমি স্টল নাও, ভালো কিছু করবা, আর পরে আমাকে তোমার আবার ফোন দিতে হবে। তো আমি তখন স্যার আমি স্কুলের টিচার তখনও। তো কী করলাম, বললাম যে ঠিক আছে আপু, যখন এত করে ভাইয়ারা সবাই যখন এত করে বলছেই, দেখি না কি হয়। ভয় ভেঙে সাহস করে স্যার আমি টাকা জমা দিয়ে দিলাম। হ্যাঁ, টাকা জমা দিয়ে দিলাম, ওই স্কুলের স্যালারিটা এনে ওখানে জমা দিলাম। তো তারপরে এখন এটা তো জমা দিলাম, কিন্তু প্রোডাক্ট তো নিয়ে আসতে হবে আমাকে স্টলে। বগুড়া থেকে ঢাকায় আমি খাবার প্রোডাক্টগুলো কিভাবে নিয়ে আসবো? আমার ননদের কাছে ফোন দিলাম। এটা কি 2020 সালে? জি স্যার, 4 জানুয়ারিতে। 4 জানুয়ারি, জি স্যার। তো ওর কাছে ফোন দিলাম, বললাম যে আমি তো এরকম অনেক বড় একটা মানে অন্যায় করে ফেলছি, এটার আসলে কিভাবে কি করবো আমি বুঝতে পারছি না। তো বলছে একদম ভয় পাওয়ার দরকার নেই, আমি তো আছি, ও মিরপুর 14-তে থাকে। তো বললো যে আমি সেদিন অফিস ছুটি নিয়ে নিব, তুমি কি বানাবা এসব প্ল্যান করে চলে আসো, 2-3 দিন আগে আমার এখানে চলে আসো, বাস তারপরে আমরা দেখতেছি। স্টলে সারাদিন আমি থাকবো আর রান্না তুমি করবা। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ আলহামদুলিল্লাহ স্যার। মানে আমি ওই দিন 9টা বেজে গেছিলো আমার স্টলে আসতে, ভাইয়ারা বারবার আমাকে ফোন দিচ্ছিল, কিন্তু প্রোডাক্ট রেডি করতে সারা রাত জেগে আমি, সমস্ত শীতের দিন ছিল স্যার, তো সারা রাত জেগে আমি শীতের পিঠা বানাইছিলাম। মানে বলবো কি 2 ঘন্টাও লাগে নাই আমার, সব সেল হয়ে গেছে, একদম সব সেল হয়ে গেছে। পরে আমার ননদ বলতেছে যে মানে আমার ননদের হাজবেন্ডকে ফোন দিয়ে বলতেছে যে টুটুল তুমি বানাই দাও। হ্যাঁ, এখানে এত সেল হচ্ছে যে ভাবি এখান থেকে যেতে পারছে না, আর আমি ওখানে বসে আছি, তাহলে কে করবে, তুমি বানাও। পরে আমি বললাম যে না, এটা তো হয় না, আসলে আমি যাচ্ছি। পরে 12টার সময় আমি আবার চলে যাই। হ্যাঁ, গিয়ে আমি দ্বিতীয়বার খাবার নিয়ে আসি। তো সেদিন থেকে আমার সাহসটা মানে একদম 100% বেড়ে গেল। এবং এখন পর্যন্ত আমি আগে 500 টাকা খরচ করতে ভয় পাইতাম, 500 টাকা কারো কাছে নিতে ভয় পাইতাম স্যার। এখন আমি আলহামদুলিল্লাহ 5 লক্ষ টাকা নিতেও কোনো ভয় পাই না, এতটা সাহসী হয়ে গেছি। তো আর নিজের বলার মতো গল্প আমাকে কি দিয়েছে এটা বলে শেষ করা যাবে না। আমাকে প্রথম কথা আমাকে সাহসী বানিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মতো একজন নারী, যে মেয়েরা কিন্তু সংসারে বেশিরভাগ সময়ই অবহেলিত থাকে। যেহেতু আমি নিজে কিছু করি না, আমার নিজের কোনো পাওয়ার নাই, সে জায়গা থেকে এটা স্বাভাবিকভাবে আমাদের সামাজিক রীতিতে চলে আসছে। তো এভাবে আমিও ছিলাম। তো এখন যেটা বলবো যে ওই জায়গাটায় আমার একটা পাওয়ার তৈরি হয়েছে স্যার। বাসায় কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে আগে আমি, অর্থনৈতিক স্বাধীনতা মানে হচ্ছে সামাজিক শক্তি, এটা কি বলবো, মানে এটা কত বড় একটা পাওয়া আমার এই গল্প থেকে, মানে এই গ্রুপ থেকে, যে আমি সাহসী হয়েছি, আমি একজন শিল্পী হয়েছি। সবচেয়ে বড় কথা, রান্নাটা একটা আর্ট, ডেফিনেটলি রান্নাটা একটা শিল্প আমি মনে করি। এই জায়গাগুলো আমাকে দিয়েছে। অন্যরা তো পারছে না, অনেক মেয়ে বা ছেলে বলে যে আমার সেল হচ্ছে না, আপনার 3 লাখ টাকা মাসে সেল কিভাবে হচ্ছে?
স্যার আমি সবার উদ্দেশ্যে বলবো যারা নতুন বা যারা শুরু করে থেমে গেছে তাদেরকে বলবো যে আপনার যে একটা মানে স্লোগান আছে, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন। তো আমি আজকে শুরু করলাম, হ্যাঁ আমাকে সবাই এখনো বলে সিঙ্গারা বিক্রি করে তুমি এমন কিছু করতে পারবে না। এই ধরনের কথাও কিন্তু আমাকে শুনতে হয়। তো নেগেটিভটাকে পজিটিভ ধরতে হবে, করতে হবে তাদেরকে, এরকম মন মানসিকতা তৈরি করতে হবে প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা তাদেরকে লেগে থাকতে হবে। আজকে শুরু করলাম, আজকেই প্রফিট পাবো, আজকেই আমার বিজনেস অনেক অনেক টাকা সেল হবে, এমন কোনো কথা নেই। আমি একটা স্কুলে আমি বলেছি যে আমি একটা স্কুলে মানে যখন আমি এই ট্রেনিংটা নিলাম তারপরে 15 দিন গেছি, ওনারা আমাকে কখনো নিরাশ করে নাই, কিন্তু সুযোগও দেয় নাই। এরকম ঘটনা হাজারবার ঘটে, এরকম পিছনে না বলার মতো গল্প অনেক আছে। তো আমি তাদেরকে বলবো যে লেগে থাকতে, এক জায়গায় হইল না আরেক জায়গায় হবে, এই বছর হইল না আগামী বছর হবে। তো যখন আমি শুরু করলাম স্যার, তো তারপরেই তো করোনা শুরু হয়ে গেল, কিন্তু 14 ডিসেম্বরে আমি যেটা বলবো ওনাদের উদ্দেশ্যেও বলবো এবং এটা আমার গল্পও। 14 ডিসেম্বরে 2019 সম্ভবত 14 ডিসেম্বর, হ্যাঁ। তো আমি আমার এক ফ্রেন্ড আমাকে বলল যে আমার প্রতিষ্ঠানে এসে হচ্ছে, ফ্রেন্ড বলতে সে আমার দেবর হয়, হ্যাঁ। তো উনি আমাকে বলল যে আপনি এসে আমার বিভাগীয় প্রধানদের সাথে কথা বলেন, দেখেন ওনারা, আমার ধারণা সবাই আপনাকে হেল্প করবে। তো স্যার আমি গেলাম, ওখানে গিয়ে ওনাদের সাথে কথা বললাম। 16 ডিসেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন যে দিবসগুলো আছে আমাদের দেশে, এগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টদের খাওয়ানো হয়, সরকার পক্ষ থেকে এটা করে। তো তখন আমি যাওয়ার আগ মুহূর্তে পিয়নরা বিভিন্ন আমাদের বগুড়াতে যে আকবরিয়া এশিয়া মানে নামকরা যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে বিভিন্ন বিভাগ থেকে পিয়নদেরকে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু যখন আমি কথা বলতে যাই 5টা বিভাগে সেদিন আমি কথা বলি স্যার, তখন আমার সামনে বসে থেকে পিয়নদের ফোন করে ডেকে নিয়ে আসে এবং ওইখানকার অর্ডারটা ক্যান্সেল করে আমাকে অর্ডারটা দেওয়া হয়। তা আমি কিন্তু একটা প্রতিষ্ঠানে 15 দিন ঘুরেছি, পজিটিভ কিছু পাই নাই, তার মানে কিন্তু আমি থেমে থাকি নাই, আমি আবারও গেছি, শুরু করেছি এবং ভালো কিছু পেয়েছি। তো এটা ছিল আমার উদ্যোগের 2 মাস পরে। ওই দিনই আমার একদিনেই 9,000 টাকা ইনকাম হয়, একদিনেই, এবং সেদিনটা বিনা প্রফিট মানে বিনা ইনভেস্টে। কিভাবে হয়, আমি তখন একটা নিজের পজিশন তৈরি করতে পারি। এই যে 2 মাস 2টা মিট আপ করেছিলাম, নভেম্বরে একটা, ডিসেম্বরে একটা। তো এই 2টা মিট আপে আমি কিছুটা পরিচিতি হই, মানে আমার ফেসটা, আমি যে বিজনেস করছি মানে ফেসটা তখন লোগো হয়ে যায়। আপনি বলছেন মিট আপ, উনিও বলছিলেন মিট আপগুলো খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার, চেন মেনটেন করা একটা ব্যাপার, আর নেটওয়ার্কিং বৃদ্ধি করাটা একটা ব্যাপার, যেটা না হলে আমাদের অনলাইন বিজনেস করা কখনোই সম্ভব না। তো সবার উদ্দেশ্যে আমার বলনীয় থাকবে যে আপনারা অবশ্যই শুরু করবেন, লেগে থাকবেন, প্লাস নেটওয়ার্কিংগুলো বৃদ্ধি করবেন, নিজের পরিচিতিটা বাড়াবেন, সেল বাড়বে। জি অবশ্যই বাড়বে এবং হবেই। এটা যে মানুষগুলো আপনাকে বলতো যে সিঙ্গারা বিক্রি করে কিছু হবে না, তারা এখন কি বলে স্যার? তারা এখন কি বলবো, সে আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমার শুভকামনা থাকবে যে তারা সেই কথাগুলো ভুলে যাক, বা তাদের মানে অনুতপ্ত থেকে তারা নিজেরাই আসে। তাদের ইংলিশে মাস্টার্স করা ছেলে মেয়ের জন্য আমার কাছে এসে বলে যে তোমার প্রতিষ্ঠানে কিছু একটা করার ব্যবস্থা করে দাও, আমার মেয়েটা কোনো সাহস নাই বা আমার ছেলেটার কোনো সাহস নাই, কিছু সে করতে পারছে না, মানে কিভাবে করলে তোমার মতো হতে পারবে। অসাধারণ। এর চেয়ে বড় কমপ্লিমেন্ট একটা মানুষকে তার চিন্তা থেকে সরিয়ে দেয়া, এর থেকে বড় কমপ্লিমেন্ট তো আর হতে পারে না। আপনার স্বপ্ন নিয়ে যদি বলেন। স্যার আমার স্বপ্ন, আমি ভবিষ্যতে একটা রেস্টুরেন্ট দিব এবং আমার মতো অবহেলিত যেসব নারীরা আছে তাদেরকে সেখানে মানে আত্মনির্ভরশীল করে গড়ে তুলব, যেন তারা রেস্টুরেন্টের ফার্স্ট কাস্টমার আমি ইনশাআল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলব। আমার মতো, আমি আজকে যে আমার একটা গল্প সারা বাংলাদেশকে শোনাতে পারছি, এরকম একদিন ওরাও যেন নিজের গল্পটা সারা বাংলাদেশকে শোনাতে পারে। আর বেশ কিছু স্টুডেন্ট আছে, যেহেতু আমার জীবনটা শুরু হয় মানে ছাত্র পড়ানো দিয়ে, তো স্টুডেন্টদের প্রতি সব কর্নার একটা আমার এখনও আছে। তো এই জায়গা থেকে আমি বলবো যে অনেক আমাদের বগুড়াতে বা আমার আশেপাশে আমার পরিচিত যতগুলো স্টুডেন্ট আমার কাছে আসবে, সে যেভাবেই হোক, যেভাবেই সহযোগিতা চাইবে, আমি তাদেরকে পার্ট টাইম উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করবো। অসাধারণ। আপা লাস্ট 1 মিনিট। তো আমি
মানে কি বলবো, আমি সবাইকে বলবো, সবার উদ্দেশ্যে বলবো যে যারা এখনো শুরু করেন নাই, আপনারা আপনাদের নিজের আত্মীয় স্বজন, পরিবার, আপনাদের উঠতি বয়সী ছেলে মেয়ে, তাদের সবাইকে আমাদের গ্রুপের সাথে অ্যাড করিয়ে দেন। ভালো মানুষ কিভাবে হতে চায় ছোট্টবেলা থেকেই তাদেরকে শিখায় ফেলেন। আমি আমার 2 ছেলেকে অলরেডি তাদেরকে এই গ্রুপে অ্যাড করিয়ে দিয়েছি। মানে আমি আমার জায়গাটা কিভাবে তৈরি করলাম, এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র না পাওয়াগুলো কিভাবে তৈরি করতে হয়, এরা একদম ছোটবেলা থেকে শিখছে। অনেকেই বলে, যদিও এখনও বলে, যে তুমি তোমার জায়গা তৈরি করতে গিয়ে ছেলেদেরকে মানুষ করতে পারবে না। তো আমি তাদেরকে বলবো যে এখন থেকে মানে তাদের অ্যান্সারটা আমি এখন থেকে 10 বছর পর দিব। এটা আমার প্ল্যাটফর্ম থেকে শেখা, আপনার সেশন থেকে শেখা, যে মানে কোনো কথার অ্যান্সার, নেগেটিভ কথার অ্যান্সার সফলতা। তো এটাই বলবো সবার উদ্দেশ্যে যে আমি আমার পরিবার যেভাবে সফল হচ্ছে, আমি চাই আমার বগুড়াবাসী আমার অনুপ্রেরণা নিয়ে, আমার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমার বগুড়াবাসী যেন এভাবে এগিয়ে যায়, সারা বাংলাদেশের একটা জেলা হিসেবে বা প্রথম জেলা হিসেবে তৈরি হয় এবং সুনাম অর্জন করে। নিশ্চয়ই।